জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও প্রতিষ্ঠান পরিদর্শনে গেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। এই মুহূর্তে ব্রিফ করছেন তিনি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্তর্গত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2 বা 3 আগে এটা নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়ার, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা মনে করি না যে আমাদের কাজটা শেষ। এটা 3 গুণও লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। আমরা আজকে জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন। এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয়নি। এটার কিউরেশনের কাজ এখনো প্রপার না। এটা আরও প্রপারলি কিউরেট করা দরকার। এটার সঙ্গে কিউরেটর টিম যেমন থাকা উচিত, এটা মডার্নাইজেশন যেমন হওয়া উচিত, অ্যাট দ্য সেম টাইম এটার পেছনে একটা রিসার্চ টিমকে এঙ্গেজ করা উচিত, যারা, কারণ এটা শুধুমাত্র চিটাগংয়ের জিয়াউর রহমানের প্রসঙ্গ না, জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ এর প্রসঙ্গ, স্টার্টিং ফ্রম 71-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা, সেই সময় অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তো এইটার একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হয়েছে আমাদের। এগুলো আপনারা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই কমিটিগুলোর প্রগ্রেস জানতে পারবেন এবং কাজ শুরু হবে। আশা করি মিউজিয়ামটা আমরা থাকা অবস্থাতেই এটার যে যা পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা করতে পারবো। এছাড়া শিল্পকলায় আমরা যাব, মুসলিম ইনস্টিটিউটে যাব, সেখানে কিছু কাজের ব্যাপার আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমি আপাতত এখানে থামতে চাই। আমি চাই জব্বারের বলি খেলা যারা আয়োজন করেন ওনাদের মধ্যে একজন, এবং শাম্পান বাইজ যারা আয়োজন করছেন ওনাদের মধ্যে একজন ওনাদের অনুভূতি বা প্রতিক্রিয়াটা যদি বলেন, বিকজ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তারা এটাকে এতদিন কন্টিনিউ করেছেন, আমরা জাস্ট তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এটার কোনো কৃতিত্ব আমাদের না। সো আপনারা স্টার্ট করেন। জি, আপনি প্লিজ। সম্মানিত উপস্থিতি, রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। আদালতে নুসরাতের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করেন। থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই বাটা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন যাদেরকে আমরা পাই, এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল। ডেট অফ অকারেন্স ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় সরকার বিব্রত। সোমবার ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। পোস্টে তিনি আরও বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে তদন্ত শেষ করার আগে কাউকে গ্রেফতার না করার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। তাই এ ধরনের গ্রেফতারের ঘটনা সমর্থনযোগ্য নয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ওভার নার্ভাস থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে বলে ফেসবুক পোস্টে লেখেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই গণ অভ্যুত্থানে অপরাধীদের বিচারের আওতায় আনা।
কোনো নিরপরাধকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের আরও বলেন, জুনের 3 তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, করিডোর ও নির্বাচন ইস্যুই প্রমাণ করে ডক্টর ইউনূসের আশেপাশে হাসিনার দোসররা অবস্থান করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এটি নির্বাচিত সরকারের কাজ। দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে উল্লেখ করে সংসদ থেকে এই করিডোরের সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় কাউকে সংগঠিত করার জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়নি মন্তব্য করে সরকারকে কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। কবে দেবেন নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, যে সরকার নির্বাচন নিয়ে তালবানা শুরু করেছে কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর আগে গত 22 এপ্রিল বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আওয়ামীপন্থী 61 আইনজীবীকে জামিন দেন। এরও আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে 115 আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে গত 6 এপ্রিল 83 জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 18 নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। 3 জন পালিয়ে যাওয়া 61 জনকে কারাগারে পাঠানো হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেম্বারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহরিন আনি। আন্দোলনকারীরা নতুন কোন আলটিমেটাম দিয়েছে কিনা, কি বলছেন ইশরাকের কর্মী সমর্থকেরা, আমাদেরকে জানাবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হয়েছে বিএনপি যে নেতা ইশরাক সমর্থিত কর্মীরা। তারা কিন্তু এখন সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এই নগর ভবনের সামনে জড়ো হয় এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে নগর ভবনের ভেতরে আসলে যারা শ্রমিক কর্মচারীরা আছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু এই 5 দিন ধরে এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এই নগর ভবনে মেয়র চান এবং ইশরাক হোসেনের দ্রুত আসলে এখানে মেয়র পদে যেন বসানো হয় সেই দাবিতে কিন্তু তারা এখানে এখন স্লোগান দিচ্ছে এবং এখানে আসলে যারা আসছে এই নগর ভবনের ভেতরে এবং বাইরে যেসব
কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে জড়ো হয়েছে এবং তারা এসে আপনি যেটি বলছিলেন যে তারা আসলে এই কর্মসূচিতে আরও কোনো আলটিমেটাম দিয়েছে কিনা, তারা বলছে যে এই যে তাদের আজকের এই ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে, এই ব্লকেট কর্মসূচির পর যদি তারা খুব দ্রুত যদি সরকার এই বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে তার দায়িত্ব বুঝিয়ে না দেয় তাহলে কিন্তু তারা পুরো ঢাকা শহরে এই ব্লকেট কর্মসূচি পালন করবে এবং পুরো ঢাকা শহরকে কিন্তু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এখানে যারা আন্দোলনকারীরা আছে। এবং আপনাকে বলে রাখি যে সকাল থেকে এই নগর ভবনের যে ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু তালা ঝুলছে এবং এই ফটকের বাইরে নগর ভবনের প্রধান যে ফটক রয়েছে তার সামনেই কিন্তু একটি ট্রাকের উপরে সাউন্ড সিস্টেম বসানো হয়েছে এবং সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকে ব্লকেট কর্মসূচির সূচনা করে এবং এর মাধ্যমে এখন পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলছে এবং এটি কিন্তু বিকেল 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে এখানে যারা আসলে আন্দোলন করছে তারা। তো সোনালী, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ব্লকেট কর্মসূচি সবশেষ। ব্লকেট কর্মসূচির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন আনি। নতুন হল নির্মাণ, পুরাতন হল সংস্কার, পরিবহন সংকট সমাধান সহ 7 দফা দাবি নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা আবাসন পরিবহন সংকটে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ভবনেই বছরের পর বছর ধরে চলছে ক্লাস পরীক্ষা। ঢাকা জেলা প্রশাসন সমস্যা সমাধানে একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তাদের 7 দফা দাবির বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানানো হয়। মূল দাবি সেটা হচ্ছে আমাদের যানবাহন ব্যবস্থা। আমাদের শিক্ষার্থীরা চলাফেরা করতে পারতেছে না, যে 2টা যানবাহন আছে তাও সেটা ভাড়ায় চালিত। জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের দাবিগুলো নিয়ে উত্থাপন করেছি এবং আমাদের যে প্রতিনিধিরা আছে তারা জেলা প্রশাসকের সাথে তাদের আলোচনা করে আমাদেরকে জানাবে। আমাদের শিক্ষক সংকট, আমাদের ক্লাসরুম সংকট, আমাদের ভবন সংকট, মানে আমাদের নাই বলতে কিছুই নাই। 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করছেন চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। পরে দাবি আদায়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সমুদ্রগামী জাহাজে কর্মে যোগদানের সিডিসি, মেরিন ও শিল্প বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু ও প্রশিক্ষণের মানোন্নয়নে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে সমাধান বা আশ্বাস না পাওয়ায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ভোরে উপজেলার রাজাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ শামসুল চিনাকান্দি ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, রোববার গভীর রাতে অবৈধভাবে 4 থেকে 5 জন বাংলাদেশি ভারতে চোরাই পণ্য আনতে যান। এ সময় রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত 3 ভাই বোনের মধ্যে শিশু খাদিজা খাতুনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার ভাই সজীব হোসেন ও বোন আয়েশা খাতুন। সকাল 8টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা স্থানীয় গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। স্থানীয়রা জানান, সকালে শিশুরা পাশের একটি মাঠে খেলছিল। এ সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য 2 ভাই বোনের সাথে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খাদিজা ও সজীব গুরুতর আহত হয়, আয়েশাও আঘাত পায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা খাদিজাকে ঢাকায় পাঠানোর পথে মৃত্যু হয়। গাজা উপত্যকায় বড় পরিসরে আগ্রাসন শুরু করার পর গত 2 দিনে 3 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার উত্তর থেকে দক্ষিণ পুরো গাজায় ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখে এখনও চালানো হচ্ছে নারকীয় হত্যাযজ্ঞ। সরাসরি লক্ষ্যবস্তু স্থির করে ড্রোন হামলা চালানোয় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার একমাত্র চিকিৎসা কেন্দ্র ইন্দোনেশিয়ান হাসপাতাল। বর্তমানে হাসপাতালটিকে অবরুদ্ধ করে রাখায় ভেতরে অন্তত 55 জন আটকা পড়ে গেছেন।
গত বছর ইসরায়েলি বিমান হামলায় কামাল আদওয়ান এবং বেইত হানুন হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার পর এটি ছিল উত্তরের প্রধান চিকিৎসা কেন্দ্র। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েল জানিয়েছে সীমিত পরিমাণে সাহায্য প্রবেশে অনুমতি দেবে তারা। তবে কখন সেই সহায়তা বোঝাই ট্রাক গাজায় ঢুকবে তা নিশ্চিত করা হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি 53,300 ছাড়িয়েছে। শারজাহ সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান ইমন ছাড়া অন্যান্যদের ব্যাটারদের দৃষ্টিকটু আউট আর বড় রান করতে না পারার ব্যর্থতায় 200 রান করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে অফ ফর্মের মেয়াদ আরও যেন বৃদ্ধি করেছেন ক্যাপ্টেন লিটন দাস। প্রথম 10 ওভারে বোলাররাও ছিলেন ছন্নছাড়া। আগের ম্যাচে জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না টাইগাররা, তাই একাদশে অন্তত একটি পরিবর্তন নিশ্চিতই। এছাড়াও সুযোগ পেতে পারেন রিশাদ হোসেনও, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম হোসেন। 2022 সালে দুবাইয়ের সাথে খেলা সর্বশেষ সিরিজেও বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।